হ্যালো, আমি শবনম আক্তার, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। আজকের অনলাইন ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি অনার্স চতুর্থ বর্ষের ছাত্রীদের। প্রিয় ছাত্রীরা, তোমাদের সাথে আজ আমি আলোচনা করব সপ্তদশ অধ্যায়, অর্থাৎ আধুনিক রাষ্ট্রচিন্তার সপ্তদশ অধ্যায়ে কার্ল মার্কস নিয়ে। প্রথমে কার্ল মার্কস সম্পর্কে আমরা একটু সংক্ষিপ্ত আলোচনা করি। এরপরে কার্ল মার্কসের যে অবদান, অর্থাৎ রাষ্ট্রচিন্তা, আধুনিক রাষ্ট্রচিন্তার ইতিহাসে তার যে অনবদ্য অবদান, যেটা একটা যুগান্তকারী অবদান রেখেছে রাষ্ট্রবিজ্ঞানের ইতিহাস, রাষ্ট্রচিন্তার ইতিহাসে, সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করি কার্ল মার্কসের পরিচয় এবং তার কার্ল মার্কসের শ্রেণী সংগ্রাম তত্ত্ব নিয়ে। 1818 সালে পাঁচই জার্মানির স্ট্রিট শহরে একটি ইহুদি পরিবারে মার্কসের জন্মগ্রহণ করেন। তিনি বাল্যকাল থেকেই মেধাবী ছিলেন। তার স্কুল জীবনের সমাপ্তির পরে উচ্চশিক্ষা গ্রহণ করেন বিশ্ববিদ্যালয় এবং আইন ও দর্শনশাস্ত্রে বিশেষ পারদর্শিতা অর্জন করেন। তিনি 1841 সালে ইয়ন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। 1842 সালে তিনি পেশা হিসাবে সাংবাদিকতা গ্রহণ করেন এবং সুবিধাবঞ্চিত সমাজের পক্ষে লেখনী চালাতে থাকেন। অর্থাৎ তার এই সাংবাদিকতা পেশা তার চিন্তার জগৎকে খুলে দেয়, এক ভিন্ন খাতে প্রবাহিত করে। কারণ আমরা দেখি যে বিশ্বে যত বিখ্যাত ব্যক্তি, তারা তাদের পারিপার্শ্বিক পরিবেশ দ্বারা যথেষ্ট প্রভাবিত হয়েছেন। তো কার্ল মার্কস সাংবাদিকতা পেশার সুবাদে বিভিন্ন শ্রেণীর পেশাজীবী মানুষের সাথে তার সাক্ষাৎ হয় এবং তিনি এক্ষেত্রে সুবিধাবঞ্চিত সমাজের সাথে তিনি পরিচিত হন এবং সুবিধাবঞ্চিত সমাজের যে বঞ্চনার ইতিহাস, সেটা তাকে প্রভাবিত করে। তাই তিনি সমাজতন্ত্রকে কাল্পনিক পর্যায় থেকে উঠিয়ে এনে এঁকে দিয়েছেন বৈজ্ঞানিক চিত্র, যা সমগ্র মানবজাতির চিন্তা চেতনাকে করেছে সমৃদ্ধ এবং বঞ্চিত, শোষিত ও নির্যাতিত মানুষের মুক্তির পথকে করেছে উন্মোচিত। 1883 সালের 14ই মার্চ তিনি ইহলোক ত্যাগ করেন। অ্যাঙ্গেল মার্কসের শেষকৃত অনুষ্ঠানে বলেন, মানবজাতি একটি মস্তিষ্ক হারালো, সেটি ছিল আমাদের কালের সেরা মস্তিষ্ক। তো যাই হোক, আমরা আজকে দেখি যে তিনি এই রাষ্ট্রচিন্তার ইতিহাসে তিনি কী বিষয়গুলো নিয়ে কথা বলেছেন, কোন বিষয় তিনি আলোকপাত করেছেন, কোন বিষয়ের উপরে গুরুত্ব দিয়েছেন, সেগুলো আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা আসি কার্ল মার্কসের বৈজ্ঞানিক সমাজতন্ত্রকে নিয়ে। কাল্পনিক সমাজতন্ত্রের রূপান্তরই হলো বৈজ্ঞানিক সমাজতন্ত্র। মূলত সমাজতান্ত্রিক ব্যবস্থার বিজ্ঞানভিত্তিক আলোচনা এবং তার প্রায়োগিক দিক বা এটা কিভাবে বাস্তবায়ন করা যায়, কোন পদ্ধতিতে, সেটারই চুলচোরা বিশ্লেষণ হচ্ছে বৈজ্ঞানিক সমাজতন্ত্র। অর্থাৎ এর আগে আমরা কাল্পনিক সমাজতন্ত্র নিয়ে কথা বলেছিলাম। কাল্পনিক সমাজতন্ত্র যেটা বলে তারই বাস্তব প্রয়োগ কীভাবে হবে, সেটাই হচ্ছে বৈজ্ঞানিক সমাজতন্ত্র। মার্কস ও অ্যাঙ্গেলস সমাজকে কল্পনার প্রকোষ্ঠ থেকে বের করে বাস্তবতার ভিত্তির উপরে দাঁড় করান। তার বুর্জোয়া শ্রেণী যুক্তিবাদের দিক থেকে সরিয়ে তিনি একমাত্র শ্রেণী সংগ্রামের মাধ্যমে প্রোলেতারিয়েত একনায়নতন্ত্র এলে সমাজে সাম্যবাদ আসবে। অর্থাৎ তার দৃষ্টিকোণ থেকে তিনি মনে করেছেন যে বুর্জোয়া শ্রেণীর বিনাশের মধ্যে দিয়ে একমাত্র শ্রেণী সংগ্রামের মাধ্যমে যারা অবহেলিত, যারা বঞ্চিত, যারা সম্পদহীন, তাদের একনায়নতন্ত্র প্রতিষ্ঠিত হলেই সমাজে সাম্রাজ্যবাদ আসবে। কারণ বুর্জোয়া শ্রেণী হচ্ছে সমাজে মুষ্টিমেয়, তারা কখনোই তাদের সুবিধা ত্যাগ করতে চাইবে না। সুতরাং একমাত্র যারা শ্রেণীর সংগ্রাম, অর্থাৎ যারা একটা সমাজে যারা অভাবী, যারা বঞ্চিত, যারা সম্পদ যাদের হাতে নেই, যাদের হাতে কেন্দ্রীভূত নেই, তারা সংখ্যায় বিশাল হলেও তারা যেহেতু অর্থনৈতিকভাবে তারা পিছিয়ে আছে, তাদের যদি ক্ষমতায়ন করা যায় তাহলেই পৃথিবীতে সাম্য আসবে। মার্কস ও এঙ্গেলসের সমাজতান্ত্রিক ধারণাকেই বৈজ্ঞানিক সমাজতন্ত্র বলা হয়। তাহলে আমরা আজকে আলোচনা করি বৈজ্ঞানিক সমাজতন্ত্রের বৈশিষ্ট্যগুলো কী। প্রথমত আলোচনা করা যাক যে শ্রেণী সংগ্রাম তত্ত্ব নিয়ে।
মার্কসের মতে ইতিহাসের প্রতিটি ঘটনা হলো বিশেষ বিশেষ অর্থনৈতিক ব্যবস্থার প্রতিফলন। প্রতিটি উৎপাদন ব্যবস্থায় দুটি শ্রেণীর সৃষ্টি হয়, এক মালিক শ্রেণী এবং অপরটি শ্রমিক শ্রেণী। উৎপাদন প্রক্রিয়ায় শ্রেণীদ্বন্দ্বের নিজ নিজ পদমর্যাদা ও অবস্থানের প্রেক্ষিতে তাদের সামাজিক, রাজনীতিক এবং আইনগত প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠে। দ্বান্দ্বিক বস্তুবাদ। সমাজে দুটো শ্রেণীর সংগ্রাম বিরাজ করে, মালিক শ্রেণী এবং শ্রমিক শ্রেণী। এই সংগ্রামই হলো শ্রেণীর সংগ্রাম। এই প্রক্রিয়ায় বস্তুতান্ত্রিক বিশ্লেষণ দ্বান্দ্বিক বিশ্লেষণ। মার্কসের মতে ইতিহাসের বিভিন্ন পর্যায়ে যত সামাজিক ধারণা ও মতবাদের আবির্ভাব ঘটেছে মূলত সমাজেই বস্তুগত অস্তিত্বের পরিচয় বহন করে। উদ্বৃত্ত মূল্যতত্ত্ব। পুঁজিবাদী উৎপাদন ব্যবস্থায় শ্রমিক শ্রেণী উৎপাদনের উপকরণের মালিকানা থেকে বঞ্চিত থাকে। শ্রমিক শ্রম শক্তি বিক্রি করে এবং শ্রমিকের উৎপাদন দ্রব্যের অর্থাৎ শ্রমের মাধ্যমে যে দ্রব্য উৎপাদিত হয় সেই দ্রব্যের মূল্য এবং শ্রমিকের পারিশ্রমিকের মধ্যে যে পার্থক্য তাকে উদ্বৃত্ত মূল্যতত্ত্ব বলে। এই উদ্বৃত্ত মূল্যতত্ত্ব সম্পর্কে তোমাদের বিস্তারিত আলোচনা হবে পরে। তোমরা সংক্ষেপে যে অর্থাৎ বৈজ্ঞানিক সমাজতন্ত্রের যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো তোমরা বোঝার চেষ্টা করো। তোমরা অনেক জায়গায় এই প্রশ্নের সম্মুখীন হবে যে উদ্বৃত্ত মূল্যতত্ত্বটি কী। সুতরাং এই ব্যাপারটি তোমাদের ভালো মতো বোঝা দরকার। তাহলে আমরা সংক্ষেপে সুস্পষ্টভাবে বলতে পারি যে সমাজে তিনি কি বলেছেন কার্ল মার্কস, যে সমাজে উৎপাদন প্রক্রিয়ায় দুটি অংশ থাকে। একটা হচ্ছে যারা তাদের সম্পদ বিনিয়োগ করে উৎপাদন প্রক্রিয়াটি অব্যাহত রাখে, অর্থাৎ উৎপাদন প্রক্রিয়া শুরু করে, তারা হচ্ছে মালিক। এবং যাদের মাধ্যমে এই যাদেরকে উৎপাদন প্রক্রিয়ার অনেকগুলো উপাদান আছে তার মধ্যে একটা অংশ হচ্ছে কি মানবিক উপাদান, সেটা হচ্ছে শ্রমিক শ্রেণী। এই শ্রমিক শ্রেণীকে বিনিয়োগের মাধ্যমে এবং অন্যান্য উপকরণের মাধ্যমে মালিক পক্ষ যেই উৎপাদন প্রক্রিয়ার মাধ্যমে যে উপকরণ অর্থাৎ যে উৎপাদন করে, যে দ্রব্য উৎপাদন করে, সেই উৎপাদনের মধ্যে উৎপাদনের যে অর্থাৎ সেই উৎপাদিত দ্রব্যের যে মূল্য সেটার থেকে দেখা যায় যে শ্রমিক শ্রেণী তারা যে শ্রমটা বিক্রি করছে এবং তারা শ্রমের মাধ্যমে যে দ্রব্য উৎপাদন করছে তার মূল্য শ্রমিকের পারিশ্রমিকের মধ্যে অনেক যে পার্থক্য আছে সেটাই হচ্ছে উদ্বৃত্ত মূল্যতত্ত্ব। অর্থাৎ এখানে মূল কথা বোঝানো হচ্ছে যে শ্রমিক শ্রেণী তারা যে শ্রম বিক্রি করছে তা উৎপাদিত দ্রব্য বিক্রি করে মালিক পক্ষ যে পরিমাণ মুনাফা অর্জন করে তা থেকে সেই তুলনায় শ্রমিকের শ্রমশক্তির যে মূল্য সেটা অনেক কম, অর্থাৎ শ্রমিকরা এখানে বঞ্চিত হচ্ছে। শ্রমিকরা তাদের ন্যায্য মজুরি পাচ্ছে না, ন্যায্য অধিকার তারা পাচ্ছে না। এই অর্থাৎ এই উৎপাদন প্রক্রিয়ায় তারা যে অবদান রাখছে সেই অবদান অনুযায়ী তারা তাদের যোগ্য পারিশ্রমিক পাচ্ছে না। এটাই হচ্ছে উদ্বৃত্ত মূল্যতত্ত্বের মূল কথা। ভিত্তিহীন একনায়কতন্ত্র। বৈজ্ঞানিক সমাজতন্ত্রের সর্বশেষ স্তর হলো ভিত্তিহীন একনায়কতন্ত্র প্রতিষ্ঠা। সমাজে বিদ্যমান শোষণের ফলে শোষিত শ্রমিক শ্রেণীর নেতৃত্ব ভিত্তিহীন একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হবে বলে তিনি মনে করেন। কারণ তার মতে যে শ্রমিক শ্রেণীর সংখ্যা হচ্ছে অনেক বেশি, সুতরাং শ্রমিক শ্রেণী যদি একটা পর্যায়ে এসে তাদের নেতৃত্ব প্রতিষ্ঠিত করে, অর্থাৎ যারা বিত্তহীন যারা তারা যদি তাদের একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত করে তাহলে সমাজের শোষণ অর্থাৎ সমাজে বিদ্যমান যে শোষণ আছে, শোষিত শ্রমিক শ্রেণীর নেতৃত্ব প্রতিষ্ঠিত হলে সেখানে তাদের একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হবে। অর্থাৎ সেখানে যাদের বিত্ত নেই, অর্থাৎ তিনি সমাজকে দুটো ভাগে ভাগ করেছেন, এক হ্যাভ আর হ্যাভ নট। অর্থাৎ মালিক শ্রেণী হচ্ছে হ্যাভ, তাদের আছে, তারা সম্পদশালী, হ্যাভ নট যারা সম্পদহীন। শ্রমিক শ্রেণী হচ্ছে সেই সম্পদহীনদের মধ্যে অন্তর্ভুক্ত। রাষ্ট্রতত্ত্ব। The Marxian state is an instrument of class oppression and sometimes a bureaucratic parasite superior to all classes on the
হোল অফ সোসাইটি। জন প্রোমোনাজ বলেন এটা কথা। কার্ল মার্কস রাষ্ট্রতত্ত্ব সম্পর্কে ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, রাষ্ট্র মানব কল্যাণ ও মঙ্গল সাধনের কোনো সার্বজনীন প্রতিষ্ঠান নয়, বরং রাষ্ট্র কোনো সমাজের প্রভাবশালী অর্থনীতি কর্তৃত্ব প্রতিষ্ঠিত এক সংগঠন। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যে রাষ্ট্র সামগ্রিক মানব কল্যাণের জন্য কোনো সার্বজনীন প্রতিষ্ঠান না। তিনি এটা বলতে চেয়েছেন যে রাষ্ট্র সমাজের যে প্রভাবশালী অংশ আছে, যারা অর্থনৈতিক দিক দিয়ে সমৃদ্ধ, তাদের পৃষ্ঠপোষকতা বেশি পছন্দ করে রাষ্ট্রকূট। বিপ্লব তত্ত্ব। বৈজ্ঞানিক সমাজতন্ত্রের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে বিপ্লব তত্ত্ব। বিপ্লব সম্পর্কে মার্ক্সীয় তত্ত্ব বস্তুবাদের প্রতিফলন হিসাবে গণ্য হয়। বিপ্লব এমন এক হাতিয়ার যার সাহায্যে সামাজিক আন্দোলন দৃঢ়ভাবে অগ্রসর হয়ে পুরাতন ধ্যান ধারণাকে ধ্বংস করে দেয়। সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে গণতান্ত্রিক পদ্ধতিতে অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করতে হবে। জনগণের বিভিন্ন অর্থনৈতিক পরিকল্পনা যাচাই ও নির্বাচন করার অধিকার স্বীকার করে নিতে হবে, তাহলে সমাজে অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠিত হবে। তো অশোক মেহতা ঊনবিংশ শতাব্দীর পরবর্তী রাজনৈতিক ধারার পরিবর্তন সূচক মার্ক্সীয় ও অ্যাঞ্জেলার সমাজতন্ত্রের বিরুদ্ধে শক্তি হিসাবে গণতান্ত্রিক সমাজতন্ত্রের আবির্ভাব হয়। তো গণতান্ত্রিক সমাজতন্ত্র কি? গণতান্ত্রিক সমাজতন্ত্র হলো গণতন্ত্র ও সমাজতন্ত্র দুটি মতাদর্শের একত্রিত সম্মেলন। এই দুটির সমন্বয়ে গণতান্ত্রিক সমাজতন্ত্রের ধারণা জন্মলাভ করে। এই মতবাদে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী ও পুঁজিবাদী ব্যবস্থার শোষণ ও অন্যায়ের তীব্র প্রতিবাদ করা হয়। মার্ক্সবাদের বিপ্লব তত্ত্বের পরিবর্তে এখানে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক উপায়ে নতুন সমাজতন্ত্র প্রতিষ্ঠার কথা বলা হয়। গণতান্ত্রিক সমাজতন্ত্রের প্রবক্তাগণ মূলত গণতান্ত্রিক কাঠামোর মধ্যে এবং ক্রমবিবর্তনের মধ্যে সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করতে চায়। অর্থাৎ আমরা এতক্ষণ যেটা বললাম যে বৈজ্ঞানিক সমাজতন্ত্র কাল্পনিক সমাজতন্ত্রকে চ্যালেঞ্জ করে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের উদ্ভব হয়। অর্থাৎ আমরা জানি মার্ক্সের মতে কাল্পনিক সমাজতন্ত্র অনেক সুন্দর এবং জনকল্যাণের জন্য কথা বললেও এটার বাস্তবে এটার প্রয়োগ সম্ভব নয়। সেজন্য সমাজতন্ত্রকে কাল্পনিক সমাজতন্ত্রকে কিভাবে বাস্তবে প্রয়োগ করা যায় এবং এই কাল্পনিক সমাজতন্ত্রকে যদি আমরা বাস্তবায়ন করতে চাই, অর্থাৎ বাস্তবতার ভিত্তিতে বাস্তবতার আলোকে আমরা যদি এর সমাধান করতে চাই, তাহলে কোথায় কোথায় আমাদের সমস্যা আছে তারই একটা দিক নির্দেশনা তিনি আগে বের করেছেন যে আমাদের কোথায় সমস্যা, যে আমাদের মালিক শ্রেণী সংখ্যালঘিষ্ঠ হলেও যে গরিষ্ঠ যে শ্রমিক শ্রেণী, অর্থাৎ একটা দল আছে শোষক আর একটা দল হচ্ছে শোষিত। এই শোষণের স্কোপটা কোথায়, সুযোগটা কোথায় আছে এবং কোন পদ্ধতিতে শোষকরা সমাজে শোষণ প্রক্রিয়া অব্যাহত রেখেছে সেই দিকগুলো তিনি চিহ্নিত করেছেন। তার মধ্যে একটা হচ্ছে দ্বান্দ্বিক বস্তুবাদ। উদ্বৃত্ত মূল্যতত্ত্ব কি? অর্থাৎ উদ্বৃত্ত মূল্যতত্ত্ব দিয়ে তিনি বুঝিয়েছেন যে পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় মালিক শ্রেণী কিভাবে শ্রমিকের ন্যায্য মজুরিটা না দিয়ে তাদের থেকে যেই ন্যায্য মজুরিটা তারা অর্থাৎ যেটা দিলে তারা অর্থাৎ ন্যায্য মজুরিটা না দেওয়ার কারণে তারা যে বাড়তি মুনাফা ভোগ করছে সেটাকে চিহ্নিত করা হচ্ছে উদ্বৃত্ত মূল্যতত্ত্বের লক্ষ্য। এরপরে বলা হয়েছে যে ভিত্তিহীন একনায়কতন্ত্র। বৈজ্ঞানিক সমাজতন্ত্রের সর্বশেষ স্তর হলো ভিত্তিহীন একনায়কতন্ত্র প্রতিষ্ঠা। অর্থাৎ ভিত্তিহীন একনায়কতন্ত্র প্রতিষ্ঠার কথা এটা এই জন্য বলা হয়েছে যে সমাজে শোষিত শ্রেণীর যদি এক সময় জেগে ওঠে, তারা যদি বিপ্লবের পথ অন্বেষণ করে এবং তারা যদি বিপ্লবী হয়ে ওঠে, যেহেতু তারা সংখ্যাগরিষ্ঠ, তারা যে কোনো সময় তাদের শোষক শ্রেণীকে তারা পরাজিত করে তাদের একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবে। এটাই হচ্ছে মূল কথা। তো আমরা দেখি যে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের মধ্যেও অনেক দোষ ত্রুটি থাকতে পারে। সেজন্য এক পর্যায়ে এসে যে গণতান্ত্রিক মূল্যবোধের উপরে ভিত্তি করে সমাজতন্ত্র প্রতিষ্ঠার যে প্রয়াস, তারই ভিত্তিতে গণতান্ত্রিক সমাজতন্ত্রের ধারণাটা সমাজে এসেছে। গণতান্ত্রিক সমাজের এই যে ধারণাটা কি, তার বৈশিষ্ট্য কি, সেটা নিয়ে তোমাদের সাথে পরের ক্লাসে আলোচনা করা হবে।